হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 6 পেজ হচ্ছে 527 পেজ। আমরা আজকে শর্ট কোশ্চিন শুরু করব। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে কিন্তু এবং মনোযোগ সহকারে দেখবে। দেখে ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চিন পেপার 6 ক্লাস 10 পেজ 527। দেখো প্রথম অঙ্ক কি আছে, বলছে 5 বছরের মোট সুদ আসলের 1/5। 5 বছরের মোট সুদ আসলের 1/5। আসলের এর মানে গুণ, আসল যাবে ইন্টু 1/5, সুদ হচ্ছে আসলের 1/5 হলে বার্ষিক সরল সুদের হার কত? আমাকে সুদের হার বার করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথমেই আসলটা কিন্তু ধরে নেব। আমরা আসল কিন্তু 100 ধরবো। 100 ধরলে আমাদের কাজের সুবিধা হবে। আমরা ধরি আসল পি ইকুয়াল টু 100 টাকা। লিখছি ধরি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 100 টাকা। এবার বলছে সুদ, 5 বছরের সুদ আসলের এর মানে গুণ, মানে 100 গুণন 1/5, আসলের 1/5। তাহলে সুদ ব্র্যাকেটে আই, সুদকে আমরা সংক্ষেপে আই অক্ষর দ্বারা লিখি। এর পুরো নাম হচ্ছে ইন্টারেস্ট। আসলকে আমরা সংক্ষেপে পি অক্ষর দ্বারা লিখি। এর পুরো নাম প্রিন্সিপাল। সুদ আই ইকুয়াল টু 100 গুণন 1/5 সমান 20 টাকা। তাহলে আমরা কিন্তু আসল ধরে নিছি 100 টাকা আর সুদ হচ্ছে 20 টাকা, মানে আসলের 1/5 মানেই হচ্ছে 20 টাকা। আর কত বছরের সুদ? এটা 5 বছর। সময় টি মানে টাইম কত? 5 বছর। লিখব সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 5 বছর। তাহলে আমাকে বের করতে হবে সুদের হার কত? রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার কত সেটা আমাকে বের করতে হবে। সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আর সমান কি? আর ইকুয়াল টু 100 গুণন সুদ আর নিচে হচ্ছে আসল গুণন সময় পিটি। 100 গুণন আই বাই পিটি। পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়। তাহলে 100 গুণন 20 আর নিচে আসল হচ্ছে 100 আর টি হচ্ছে 5, এই দূরে কেটে যাবে আর সমান 4 টাকা। তাহলে এইবার আমরা লিখব সুদের হার ইকুয়াল টু 4%। সুদের হার কত হলো? 4%। দেখো অপশান এ হচ্ছে 4%, অপশান বি হচ্ছে 5%, অপশান সি হচ্ছে 10% আর অপশান ডি হচ্ছে 25%। তাহলে আমার অ্যান্সার হবে এ। তাহলে অপশান এ অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আসল ধরে নেব 100 টাকা আর সুদ হচ্ছে আসলের 1/5, মানে 100 গুণন 1/5। আসল এর মানে গুণন 100 গুণন 1/5 মানে 20 টাকা। আর সময়টি হচ্ছে 5 বছর। সুদের হার আর ইকুয়াল টু কত সেটা আমরা কিন্তু বের করব। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 1-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে এ এর 10% ইকুয়াল টু বি এর 20% ইকুয়াল টু সি এর 30% হলে বলছে A/B/C সমান কত? এখানে দেওয়া আছে এ 10% ইকুয়াল টু বি এর 20% ইকুয়াল টু সি এর 30% হলে A/B/C ইকুয়াল টু কত? দেখো এই অঙ্কটা কিভাবে করবে, খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করবে। এখানে এর মানেই হচ্ছে গুণ, চিহ্ন দেবো। দেখো আমি লিখছি এ গুণন 10/100 ইকুয়াল টু
বি গুণন 20/100 ইকুয়াল টু সি গুণন 30/100। এর মানেই হচ্ছে গুণন, এর থাকলে আমরা কিন্তু গুণন দেবো। ঠিক আছে, এবার দেখো একটা শূন্য কেটে দিচ্ছি, এখানে একটা শূন্য কাটছি, এখানেও একটা শূন্য কাটছি। তাহলে এখানে থাকছে হচ্ছে a/10 ইকুয়াল টু 2b/10 ইকুয়াল টু 3c/10 ইকুয়াল টু কে ধরি। আমরা কিন্তু কে ধরলাম, ইকুয়াল টু কে ধরি। এখানে কিন্তু কাটাকাটি করা যাবে, আমরা কাটবো না, সবগুলোই নিচে 10 রেখে দিচ্ছি। তাহলে আমার কাজের সুবিধা হবে। এখানে কাটাকাটি করা যাবে, কিন্তু 2 দিয়ে 10কে কাটলে 5 হবে। তাহলে এখানে 10, এখানে 5, এখানে 10, বরঞ্চ সবগুলোই আমি হরকে 10 রাখলাম। ঠিক আছে, কাজের সুবিধার জন্য। এবার আমি সবগুলো 10 তুলে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরে তুলে দেবো। তাহলে এখানে থাকছে a/10 ইকুয়াল টু কে, অতএব a ইকুয়াল টু 10k, a ইকুয়াল টু 10k বজ্রগুণন। এবার দেখো 2b ইকুয়াল টু 10, 2b/10 ইকুয়াল টু k, অতএব b ইকুয়াল টু, এটা গুণ করলে 10k/2, 10k/2। ঠিক আছে, আবার দেখো এখানে হচ্ছে 3c/10 ইকুয়াল টু কে, অতএব সি ইকুয়াল টু 10k/3, 10k/3। এইবার আমরা কিন্তু a/b/c করব। এখানে কিন্তু চাইছে যে a/b/c কত হচ্ছে, a/b/c সমান কত সেটা আমাকে বের করতে হবে। আমরা কিন্তু a এর মান বের করেছি, b এর মান বের করেছি, c এর মানও বের করেছি। আমরা এখন অনুপাত করব, এখানে করছি। তাহলে a/b/c ইকুয়াল টু, এ হচ্ছে 10k, 10k ইস টু, বি হচ্ছে 10k/2 ইস টু, আর সি হচ্ছে 10k/3। আমরা কিন্তু 10k, উপরের 10k কিন্তু আমরা কমিয়ে দেবো। অনুপাত মানে আমরা যে ভাগ করে কমাবো, 10k কমায় দিচ্ছি। তাহলে এখানে 1:1/2 1/3। আমরা কিন্তু 10কে উঠিয়ে দিলাম, কমিয়ে দিলাম। তাহলে এখানে শুধু 1 থাকছে, এখানে 1/2, এখানে 1/3। এইবার আমি একটা কথা বলেছি যে যখন ভগ্নাংশ অনুপাত থাকবে আমরা কিন্তু হরের লসাগু করব। সেই লসাগু দ্বারা আমরা কিন্তু সবগুলোকে গুণ করব। তাহলে যখন ভগ্নাংশ অনুপাত থাকবে আমরা কিন্তু হরের লসাগু, হরের এই 2 আর 3, 2 আর 3-এর লসাগু, 2 আর 3-এর লসাগু হবে 2 গুণন 3 মানে 6। 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। আমরা 6 দ্বারা কিন্তু 1কে গুণ করব, 6 দ্বারা আমরা 1/2-কে গুণ করব, 6 দ্বারা আমরা 1/3-কে গুণ করব। সবগুলোকে আমরা হরের লসাগু মানে 6 দ্বারা গুণ করব। তাহলে এখানে 1 × 6 ইস টু 1/2 × 6 ইস টু 1/3 × 6। আমরা সবগুলোকে 6 দ্বারা গুণ করব। তোমরা কিন্তু একটা কথা অবশ্যই মনে রেখে দিবে, যখন ভগ্নাংশ অনুপাত থাকবে তোমরা হরের লসাগু করবে, সেই লসাগু দ্বারা তোমরা সবগুলোকে গুণ করবে। তাহলে কিন্তু পূর্ণ সংখ্যায় তুমি অনুপাত পেয়ে যাবে, কিন্তু পূর্ণ সংখ্যা অনুপাত পাওয়া যাবে। তাহলে আমরা এটা কাটলে হচ্ছে 3, এটা কাটলে হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে 6:3:2। তাহলে a/b/c সমান 6:3:2। এবার আমরা কিন্তু অপশান দেখব। অপশান এ হচ্ছে 1:2:3, অপশান বি হচ্ছে 6:3:2, অপশান সি হচ্ছে 3:2:6, অপশান ডি হচ্ছে 6:2:3। তাহলে আমার কিন্তু 6:3:2। তাহলে অপশান বি আমার অ্যান্সার হবে, অপশান বি। আমরা অ্যান্সার লিখব বি, এটা হচ্ছে অ্যান্সার। খুব
খুব ভালো করে দেখবে, এইভাবে করবে। আমরা কিন্তু টোটালটা ইকুয়াল টু কে ধরে নেব। তাহলে প্রথমে এটা ইকুয়াল টু কে, এখান থেকে এ সমান কত বের করব, আবার এটা ইকুয়াল টু কে, এখান থেকে বি সমান কত বের করব, আবার এটা ইকুয়াল টু কে, এখান থেকে সি সমান কত বের করব। এবার আমরা এ ইস টু বি ইস টু সি মানে 10K ইস টু 10K/2 ইস টু 10K/3 এবারে তারপর আমরা কমিয়ে দেবো, অনুপাত করব। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট 1-এর 3 নম্বর দেখো প্রশ্ন আছে, ত্রিভুজ ABC এর কোণ ABC ইকুয়াল টু 90 ডিগ্রি। ত্রিভুজ ABC এর কোণ ABC ইকুয়াল টু 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলছে, এবং AB ইকুয়াল টু 6 সেমি, BC ইকুয়াল টু 8 সেমি হলে ত্রিভুজ ABC এর পরিব্যাসার্ধ কত। পরিব্যাসার্ধ আমরা কিন্তু জানি যে পরিবৃত্তের একটা ত্রিভুজের যদি পরিবৃত্ত থাকে তার ব্যাসার্ধ হবে হচ্ছে অতিভুজের অর্ধেক। পরিব্যাসার্ধ ইকুয়াল টু অতিভুজ বাই 2। এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলা মনে রেখে দিবে যে পরিব্যাসার্ধ ইকুয়াল টু অতিভুজ বাই 2। আমাকে কিন্তু অতিভুজ বের করতে হবে। অতিভুজ বের করতে দেখে আমি এটা একটা ত্রিভুজ আঁকাচ্ছি, পরিবৃত্ত, একটা বৃত্ত। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এর কেন্দ্র এটা হবে, কেন্দ্র নাম দিচ্ছি AB আর BC। এখানে দিচ্ছি ABC। AB হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 6 cm, আর BC হচ্ছে 8 cm। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু পরিব্যাসার্ধ মানে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তোমরা কিন্তু অবশ্যই একটা ফর্মুলা খুব ভালো করে মনে রেখে দিবে যে পরিব্যাসার্ধ ইকুয়াল টু অতিভুজ বাই 2। আমরা কিন্তু অতিভুজ বের করব, লম্বার ভূমি দেওয়া আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমাকে কিন্তু পরিব্যাসার্ধ বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি যে ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এর কোণ ABC ইকুয়াল টু 90 ডিগ্রি। লম্ব ব্র্যাকেটে AB, লম্ব AB ইকুয়াল টু 6 cm মানে 6 সেমি, লম্ব হচ্ছে 6 সেমি, আর ভূমি হচ্ছে ভূমি BC ইকুয়াল টু 8 cm। অতিভুজ ব্র্যাকেটে AC ইকুয়াল টু প্রশ্নবোধক। অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, আমরা লিখছি অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে, আমি ফর্মুলা লিখে দিচ্ছি, তাহলে লম্ব তার স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার, পাশে হচ্ছে একক, পাশে একক, সমান সমান রুটের মধ্যে লম্ব হচ্ছে 6 তার হোল স্কয়ার প্লাস 8 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে সেমি। এবার রুটের মধ্যে 36 প্লাস 64 সেমি, 6 স্কয়ার 36, 8 স্কয়ার 64, তাহলে রুটের মধ্যে 100 সেমি, তার মানে 10 সেমি। তাহলে এখানে অতিভুজ হচ্ছে 10 সেমি, এই অতিভুজ হচ্ছে 10 সেমি। এবার আমরা ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ মানে হচ্ছে অতিভুজ বাই 2। আমরা লিখবো যে পরিব্যাসার্ধ ইকুয়াল টু পরিব্যাসার্ধ ইকুয়াল টু অতিভুজ বাই 2। অতিভুজ বাই 2
পাশে হচ্ছে একক, অতিভুজ বাই টু, পরিব্যাসার্ধ ইকুয়াল টু অতিভুজ বাই টু, সমান সমান 10-এর নিচে 2 এত সেমি, সমান সমান হচ্ছে 5 সেমি। তাহলে এখানে পরিব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। এবার আমরা অপশান দেবো। অপশান এ হচ্ছে 10 সেমি, অপশান বি হচ্ছে 4 সেমি, অপশান সি হচ্ছে 4.5 সেমি, আর অপশান ডি হচ্ছে 5 সেমি। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার হবে, অপশান ডি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে যে পরিব্যাসার্ধ, আমরা পরিব্যাসার্ধ মানে হচ্ছে অতিভুজ বাই টু। সমকোণী ত্রিভুজের যদি আমরা পরিব্যাসার্ধ বের করি, সমকোণী ত্রিভুজ সমবাহু না, সমবাহু হলে আলাদা হবে, সেটা আমাকে উচ্চতা বার করতে হবে, উচ্চতা গুণন 2/3। সমবাহু ত্রিভুজের যদি আমরা পরিব্যাসার্ধ বের করতে যাই, তাহলে আমাকে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে হবে। উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু ইন্টু 2/3। উচ্চতাকে আমরা 2/3 দ্বারা গুণ করলে আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। আর অন্তবৃত্তের ব্যাসার্ধ হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা গুণন 1/3, উচ্চতা গুণন 1/3। ঠিক আছে, এখানে সেটা নাই, পরে আসবো আলোচনায়। তাহলে আমরা এখানে আমরা অতিভুজ বের করব, আর অতিভুজকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব পরিবৃত্তের ব্যাসার্ধ। খুব ভালো করে মনে রেখে দিবে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। এর 4 নম্বর দেখো, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের, দুটি লম্ব বৃত্তাকার নিরেট মানে একদম পুরু নিরেট চোঙের আয়তন সমান, দুটো চোঙের আয়তন সমান এবং উচ্চতার অনুপাত 1:3, উচ্চতার অনুপাত হচ্ছে 1:3 হলে ব্যাসার্ধের অনুপাত কত সেটা আমাকে বের করতে হবে। দুটা নিরেট চোঙ আছে যাদের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 1:3 হলে বলছে ব্যাসার্ধের অনুপাত কত। আমি একটু ছবি দেখায় নিচ্ছি। প্রথমে মনে করে এ একটা চোঙ, এ একটা চোঙ, এ একটা চোঙ, ঠিক আছে। এই চোঙের ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি বড় হাতের আর একক, এর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর একক, ঠিক আছে। এর ব্যাসার্ধ হচ্ছে আর একক, ব্যাসার্ধ আর একক, এই একটা চোঙ। আচ্ছা, এইবার দেখো আরেকটা চোঙ আছে, আর একটা চোঙ, এর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ছোট হাতের আর একক, এর ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতে আর একক, আর এর উচ্চতা ধরে নিচ্ছি আমরা, এটা হচ্ছে 3h একক, আর এর উচ্চতা ধরে নিচ্ছি আমরা h একক, এর উচ্চতা হচ্ছে h একক, আর এটা হচ্ছে 3h একক, এটা হচ্ছে 3h একক এর উচ্চতা। এই যে দুটো চোঙ আছে, এই দুটো চোঙের আয়তন কিন্তু সমান, এই দুটো চোঙের আয়তন সমান। আমরা কিন্তু প্রথম চোঙের ব্যাসার্ধ ধরে নিচ্ছি বড় হাতের আর একক। এরপর ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু বড় হাতের আর একক। ধরি প্রথম চোঙের উচ্চতা ইকুয়াল টু h একক। তাহলে আমরা কিন্তু প্রথম চোঙের ব্যাসার্ধ ধরছি বড় হাতের আর একক, উচ্চতা হচ্ছে h একক। এবার প্রথম চোঙের আয়তন, অতএব প্রথম চোঙের আয়তন ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু h ঘন একক। এটা হচ্ছে প্রথম চোঙ, আর এটা হচ্ছে দ্বিতীয় চোঙ। কমপ্লিট। এবার আমরা চলে আসবো দ্বিতীয় চোঙের। আমরা দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কিন্তু ছোট হাতের আর একক ধরেছি, ছোট হাতের আর একক। দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ আমরা ধরবো হচ্ছে ছোট হাতের আর একক। এবার ধরি দ্বিতীয় চোঙের
দ্বিতীয় চঙ্গের ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট হাতের আর একক। এবার আমরা দ্বিতীয় চঙ্গের উচ্চতা 3h একক, 3h একক ধরি। দ্বিতীয় চঙ্গের উচ্চতা ইকুয়াল টু 3h একক। এবার আমরা কিন্তু দ্বিতীয় চঙ্গের আয়তন বের করব। দ্বিতীয় চঙ্গের আয়তন ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 3h ঘন একক। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই দুটার কিন্তু আমরা সমান করব, আয়তন দুটো কি করব সমান। এখানে বলছে চঙ্গের আয়তন হচ্ছে সমান, এই যে আয়তন সমান, শর্তানুসারে এই দুটো কি করব সমান করব। লিখব শর্তানুসারে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, পাই ইন্টু ছোট হাতে আর স্কোয়ার ইন্টু 3h। এইবার দুই দিক থেকে আমরা কিন্তু পাই আর এইচ তুলে দেবো, তাহলে এখানে থাকবে বড় হাতে আর স্কোয়ার আর এখানে থাকবে 3 ছোট হাতের আর স্কোয়ার। আমরা দুই দিক থেকে পাই আর এইচ কিন্তু উঠিয়ে দেবো, মানে তুলে দেবো। তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু 3r স্কোয়ার। এবার এই আর স্কোয়ারকে আমরা এপার নিয়ে আসবো, তাহলে আর স্কোয়ারের নিচে আর স্কোয়ার, এখানে 3-এর নিচে 1। এবার আমরা কিন্তু বর্গমূল মানে বড় হাতের আর বাই ছোট হাতের আর, তাহলে রুটের মধ্যে 3-এর নিচে 1, তাহলে আর বাই আর, তাহলে √3 তার নিচে √3 নিচে 1, অতএব আর ইস টু আর, তাহলে √3:1, √3:1। তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত কি, আমরা লিখব ব্যাসার্ধের অনুপাত ইকুয়াল টু √3:1, √3:1 কমপ্লিট। তাহলে আমরা কিন্তু দুটি চঙ্গের আয়তন বের করলাম। প্রথম চঙ্গের ব্যাসার্ধ আমরা বড় হাতের আর একক ধরে নিছি, আর উচ্চতা হচ্ছে h একক, তাহলে আয়তন হবে পাই আর স্কোয়ার h। আর দ্বিতীয় চঙ্গের ব্যাসার্ধ আমরা ধরছি ছোট হাতের আর, উচ্চতা হচ্ছে 3h একক, আয়তন হচ্ছে পাই ছোট হাতে আর স্কোয়ার ইন্টু 3h। শর্তানুসারে দুটা সমান, এখানে আয়তন বলছে আয়তন হচ্ছে সমান, এখানে আয়তন বলছে সমান, শর্তানুসারে দুটা সমান। এবার দুই দিক থেকে পাই আর এইচ উঠে গেল, তাহলে এখানে আর স্কোয়ার, এখানে 3r স্কোয়ার, তাহলে বড় হাতে আর স্কোয়ার বাই ছোট হাতে আর স্কোয়ার ইকুয়াল টু 3-এর নিচে 1। এবার আমরা স্কোয়ার তুলে দিলে রুট হবে, √3/1 মানে √3:1। এবার অপশান দেখব, অপশান এ হচ্ছে √3:1, অপশান বি হচ্ছে 1:√3, অপশান সি হচ্ছে 1:3, অপশান ডি হচ্ছে 3:1। তাহলে আমার অ্যান্সার এ হচ্ছে, তাহলে এখানে আমরা অ্যান্সার লিখবো এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখে নাও। এবার চলে আসছিস আমরা নেক্সট অঙ্কে, 1-এর 5 নম্বর। দেখো প্রশ্ন আছে 17.6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 17.6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্রে 22.1 ডিগ্রি, কোনো বৃত্তের কেন্দ্রে যেখানে 360 ডিগ্রি কোণ থাকে, 22.1 ডিগ্রি কোণ উৎপন্ন করে যে চাপ, 22.1 ডিগ্রি কোণ উৎপন্ন করে যে চাপ, তার দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। ব্যাসার্ধ হচ্ছে 17.6 সেমি। তাহলে আমরা প্রথমেই কিন্তু পরিধি বের করব। আমরা কিন্তু একটা বৃত্তের, মনে করি এরকম একটা বৃত্ত, এই বৃত্তের আমরা কিন্তু প্রথমেই কিন্তু একটা পরিধি বের করব। এই বৃত্তের আমরা কিন্তু পরিধি বের করব, পরিধি। এর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 17.6 সেমি, 17.6 সেমি হচ্ছে ব্যাসার্ধ। এই বৃত্তের আমরা পরিধি বলছি, এখানে যে কোণ, এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে কোণ, এটা হচ্ছে 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে কিন্তু
বৃত্তের কেন্দ্রে এখানে যে কোণ উৎপন্ন করছে কোণ, এই যে কোণ সেটা হচ্ছে 360 ডিগ্রি। এই কোণ হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা উৎপন্ন করছে 360 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু পরিধি, এই পরিধি প্রথমে বের করব। পরিধি বের করব, আমরা প্রথমে লিখব ব্যাসার্ধ ইকুয়াল টু, ব্যাসার্ধ ইকুয়াল টু 17.6 সেমি। এবার কিন্তু আমরা পরিধি বের করব। এই গোটা পরিধি, এই পরিধি মানেই হচ্ছে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেটা পরিধি হবে সেটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা বলছি অতএব পরিধি ইকুয়াল টু, পরিধি ইকুয়াল টু, পরিধি ফর্মুলা হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু আর। এটা হচ্ছে ফর্মুলা 2 পাই আর। ফর্মুলা হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ এত একক সমান সমান 2 ইন্টু 22/7 ইন্টু 17.6 এত সেমি, এত সেমি। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখব যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে ইকুয়াল টু এত সেমি বৃত্তচাপ। 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে ইকুয়াল টু এত সেমি বৃত্তচাপ। কাটাকাটি দরকার নেই, এরমই থাক। তাহলে আমরা লিখব যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 17.6 সেমি বৃত্তচাপ, বৃত্তচাপ। ঠিক আছে, তার মানে 360 ডিগ্রি যেখানে কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে, কত বৃত্তচাপ? এই পরিধি, এই পরিধিটাই কিন্তু কেন্দ্রে কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, অতএব 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে ইকুয়াল টু, এবার 360 নিচে আসবে, তাহলে আমরা লিখব উপরে হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 17.6 আর নিচে 60 ইন্টু 360। ডিগ্রি দিলাম না, ডিগ্রি দেওয়ার দরকার নেই, ডিগ্রি দিলাম না, কমপ্লিট। এবার চলে আসবে 22.1 ডিগ্রি, মানে 45-এর নিচে 2। 22.1 ডিগ্রি কোণ মানে 45-এর নিচে 2, অতএব 45-এর 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার কিন্তু গুণ হয়ে যাবে, গুণ মানে 45 উপরে নিচে 2। যখন 1 লিখবো তখন এটা ডিভাইডেড হবে, আবার যখন এখানে যেটা লিখবো সেটা কিন্তু ইনটু হবে, গুণ হবে। তাহলে উপরে হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 176, নিচে 10, এই দশমিকের জন্য 10 ইন্টু 7 ইন্টু 360, আর উপরে হচ্ছে ইন্টু 45 ইন্টু 2। আর ডিগ্রি দেওয়ার দরকার নেই, ডিগ্রি এখানে উপর নিচ দিলাম না। তাহলে 45-এর 2, 45-এর 2, যখন এটা লিখবো তখন গুণ হবে, আর এটা যেটা থাকবে 1 হলে ডিভাইডেড, ভাগ হবে। ঠিক আছে, কাটাকাটি করব আমরা। তাহলে প্রথমে কাটছি, 45 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 8, 8 45 360। এবার 8 দিয়ে যদি এটাকে কাটি, 8 দুগুণ 16, 8 22, এখানে 22 হচ্ছে। এবার যদি আমরা 2 2 কেটে দিচ্ছি, 2 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 22 গুণন 22, আর নিচে হচ্ছে, আচ্ছা 2 দিয়ে কাটলে হচ্ছে 11, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 2 দিয়ে কাটলে 5, তাহলে উপরে হচ্ছে 22 গুণন 11 আর নিচে হচ্ছে 35। 22 গুণন 11, আমরা কিন্তু 22-কে 11 দ্বারা গুণ করব, 2 4, তাহলে 242। তাহলে 242-এর নিচে 35, 242-এর নিচে 35 সেমি, এত সেমি, এত সেমি। ঠিক আছে, এইবার 242-কে আমরা 35 দ্বারা ভাগ করব, 242-কে আমরা 35 দ্বারা ভাগ করব। প্রথমে 6 বার দিচ্ছি,
ছয় বার দিলে 5 × 30 0, 5 × 30 0, হাতে 3 21, তাহলে এখানে 2 32, তাহলে 6 পূর্ণ 32 35 সমান সমান 6 পূর্ণ 32 35 এত সেমি, এত সেমি। ঠিক আছে, এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 5 পূর্ণ 32 35, বি হচ্ছে 5 পূর্ণ 31 35, সি হচ্ছে 5 পূর্ণ 31 33 সেমি, আর ডি হচ্ছে 6 পূর্ণ 32 35, অপশান ডি। তাহলে আমার অ্যান্সার হবে ডি নম্বর অপশান। অ্যান্সার অপশান ডি হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে মনে রেখে দিবে যে আমরা প্রথমে পরিধি বের করব। পরিধি ফর্মুলা হচ্ছে 2πr। 2πr, এখানে আর এর মান দেওয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 17.6 সেমি। আমরা পরিধি বের করলাম, আর যেটা পরিধি সেটা হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে গেল তো এত সেমি, এত সেমি বৃত্তচাপ। 1 ডিগ্রি হলে কত, আর 45/2 ডিগ্রি হলে কত, সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। এটা একটা রাশিবিজ্ঞান অঙ্ক, 1-এর 6 নম্বর। দেখো, ক্যাপিটাল সিগমা, ধ্রুবক হচ্ছে 20, আর এটা হচ্ছে 1, এক্স আয়টা ইকুয়াল -4 = 10 হলে বলছে এক্সের গড় মান কত। এখানে আমাকে গড় মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি সিগমার উপরে 20 = 1, আর এখানে এক্স আয়টা -4 = 10। তাহলে আমরা প্রথমেই 10টাকে এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি। তাহলে সিগমা 20 এটা = 1, x1 -4 এটা 20 = 1 সমান এটা হচ্ছে 10। কমপ্লিট। এইবার আমরা কিন্তু গুণ করছে 80 হচ্ছে। তাহলে এখানে সিগমা 20 আর এটা = 1, তাহলে এক্স ওটা -80 = 10 এবং আমরা 80টাকে ওপার করে দিচ্ছি। তাহলে সিগমা 20 = 1, এক্স ওটা = 90। ঠিক আছে, এই 90। তাহলে এবারে এক্স অ্যাড হচ্ছে 20 পর্যন্ত, তার মানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ... x20 = 90। এর মান হচ্ছে 90। ঠিক আছে, এবার আমরা বের করব এক্সের গড় বের করব। গড় = উপরে হচ্ছে পদগুলির সমষ্টি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ... x20 বাই 20 গড়, মানে এখানে 20টি পদের সমষ্টি, তাকে 20 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। সমান এর মান হচ্ছে 90, এর মান হচ্ছে 90, আর তার নিচে 20 কাটলে হচ্ছে 9/2। তাহলে এর মান পেয়ে গেলাম আমরা হচ্ছে 9/2। অপশান এ হচ্ছে 5, অপশান বি 4, অপশান সি হচ্ছে 9/2, অপশান ডি হচ্ছে 6। তাহলে এখানে অপশান সি অ্যান্সার হবে সি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখানে এটা হচ্ছে এক্সের মান পদ হচ্ছে 20টা পদ, যার সমষ্টি হচ্ছে 90। 20টা পদের সমষ্টি 90, 90কে আমরা 20 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। 1 নম্বর দেখো, প্রশ্ন আছে যে ড্যাশ টাকা, মানে এখানে কিন্তু আসলটা বললো না, মানে কত টাকা বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 676 টাকা হবে। এই 676 টাকা হচ্ছে, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব, আর আসলটা আমরা কিন্তু পি মানে এক্স ধরে নেব। আসল পি = আমরা এক্স ধরে নেব। এক্সের মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমরা আসল ধরে নিচ্ছি, আসল পি ধরে নিচ্ছি এক্স টাকা। দেখব, ধরি আসল ব্র্যাকেটে পি = x টাকা। এবার সময় ব্র্যাকেটে n = 2 বছর।
সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 4%। আমরা কিন্তু বের করব সমূল চক্রবৃদ্ধি, মানে এ সমূল চক্রবৃদ্ধি এ কত সেটা আমরা বের করব। লিখব সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক, তাহলে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। এটা হচ্ছে ফর্মুলা। যখন আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব তখন হচ্ছে পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। এবার মান বসাবো, এটা হচ্ছে এক্স, তাহলে 1 প্লাস 4 নিচে 100, এখানে হচ্ছে 2, এন এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 4। ঠিক আছে, পরের স্টেপ এক্স ইন্টু এটা হচ্ছে 104 নিচে 100, 104 নিচে 100 ইন্টু 104 নিচে 100। যেহেতু পাওয়ার 2 আছে আমাকে 2 বার লিখতে হবে, এটা যোগ করলে কিন্তু 100 প্লাস 4 মানে 104 নিচে 100। শর্ত হচ্ছে এটা ইকুয়াল টু 576। এখানেও কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 676, 500 না 676, সমূল চক্রবৃদ্ধি 676। শর্তানুসারে দুটো সমান। আমরা লিখব শর্তানুসারে এক্স ইন্টু 104 নিচে 100 ইন্টু 104 নিচে 100 ইকুয়াল টু 676। এবার আমরা এই দুটোকে ওপার করে দেবো, তাহলে 100 দুটো উপরে যাবে আর 104 দুটো নিচে আসবে, ইন্টু থাকলে ডিভাইডেড, বা এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 676 ইন্টু 100 ইন্টু 100 নিচে 104 ইন্টু 104। কমপ্লিট। এবার কাটাকাটি করব। যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এটা হবে 25, আর 4 দিয়ে কাটলে 26, 4 দিয়ে কাটলে 26। আবার যদি 4 দিয়ে কাটি এটা হবে 25, আর 4 দিয়ে কাটলে 26। ঠিক আছে, এবার 26 দিয়ে কাটলে এটা হবে 26, আর 26 কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু 25 25 625। তাহলে এখানে আসল কত, আসল লিখব আসল ইকুয়াল টু 625 টাকা। তাহলে আমার অ্যান্সার হবে 625 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো কথা দেখো। তাহলে আমাকে কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। এখানে আসল দেওয়া ছিল না, আমি ধরে নিছি আসল পি হচ্ছে এক্স টাকা, সময় হচ্ছে 2 বছর, সুদের হার হচ্ছে 4%, আর সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু কত, এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ক্লোজ ইন পাওয়ার এন। শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 676। এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, আমিও সমূল চক্রবৃদ্ধি বের করলাম করে, শর্ত অনুসারে দুটা সমান, এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নম্বর বলছে যদি 5 প্লাস রুট এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস রুট 2 হয়, যেখানে রুট এক্স একটি অম্লদ সংখ্যা, এখানে কিন্তু রুট এক্স অম্লদ সংখ্যা এবং রুট 2 কিন্তু অম্লদ সংখ্যা। দেখো এখানে বলছে রুট এক্স একটি অম্লদ সংখ্যা, আবার রুট 2 একটি অম্লদ সংখ্যা, রুট 2 কিন্তু অম্লদ সংখ্যা। তার মানে আমরা লিখতে পারি যে রুট এক্স ইকুয়াল টু রুট 2, এর সঙ্গে কিন্তু এটা কিন্তু সমান হবে। এবার উভয় পক্ষে আমরা বর্গ করছি, এদিকে স্কোয়ার, এইদিকেও আমরা কিন্তু স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু 2। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5, ওয়াই এর সঙ্গে 5 সমান, ওয়াই ইকুয়াল টু 5। এখানে বলছে এক্স প্লাস ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়াই, এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 5, সমান সমান 7। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হবে 7।
এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে দেখো রুট এক্স একটি অম্লদ সংখ্যা, এখানে রুট টুও কিন্তু একটি অম্লদ সংখ্যা, এই দুটো কিন্তু সমান করলাম, উভয় পক্ষে বর্গ করলে এটা এক্স ইকুয়াল টু 2 হয়ে যাবে, আর ওয়াই ইকুয়াল টু 7, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 2-এর 3 নম্বর বলছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তের ড্যাশ লম্ব সমদ্বিখণ্ডক, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, জ্যায়ের সমদ্বিখণ্ডক লম্ব সমদ্বিখণ্ডক, জ্যায়ের কী হবে বৃত্তের ড্যাশ। আমরা একটা ছবি এঁকে নিচ্ছি, মনে করো ঠিক এরকম একটা বৃত্ত, ঠিক এইভাবে একটা বৃত্ত, এর কেন্দ্র এঁকে দিচ্ছি, এটা একটা জ্যা, লম্ব সমদ্বিখণ্ডক, মনে করো এ বি হচ্ছে জ্যা আর ও সি। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, মানে এখানে কিন্তু এসি আর বিসি কিন্তু সমান, লম্ব সমদ্বিখণ্ডক বিসি সমান, তাহলে যদি সমান হয় তাহলে বলছে লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তের কি, বৃত্তের হচ্ছে কেন্দ্রগামী, লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী, এখানে লিখবো আমরা কেন্দ্রগামী। তাহলে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তের বৃত্তের কি কেন্দ্রগামী হবে, বৃত্তের কেন্দ্রগামী। লম্ব সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে এসি আর বিসি সমান, আর এখানে ওসি লম্ব এবি, সেটা বৃত্তের কী হবে কেন্দ্রগামী হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট প্রশ্নে। নেক্সট 2-এর 4 নম্বর বলছে এ একক ইন্টু বি একক ইন্টু সি একক মাপের আয়তঘনের মধ্যে রাখা সর্বাধিক দণ্ডের দৈর্ঘ্য হবে। আমরা জানি আয়তঘনের মধ্যে আমরা সবচেয়ে বড় দণ্ড রাখতে পারবো কর্ণ বরাবর, আমাকে কর্ণ বরাবর রাখতে হবে, এখানে কর্ণের দৈর্ঘ্যই হবে সর্বাধিক লম্বা দণ্ডের দৈর্ঘ্য, এখানে আমাকে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমরা লিখবো যে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পাশে হচ্ছে একক, রুটের মধ্যে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার একক। তাহলে হচ্ছে এখানে কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, পাশে হচ্ছে একক। তাহলে এখানে আয়তঘনের দণ্ডের দৈর্ঘ্য হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এত একক। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে যে এখানে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে, সেটা হবে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ বরাবর আমরা সবচেয়ে বড় দণ্ড রাখতে পারবো, আর কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, চলে আসতেছি এরপর নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 5 নম্বর, বলছে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্সের সর্বনিম্ন মান কত। সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্সের সর্বনিম্ন মান কত, আমরা এটাকে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরও একটা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাকে কিন্তু এই নিচের ফর্মুলা, আমরা এই নিচের ফর্মুলায় কিন্তু ফেলাবো, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা লিখে নিচ্ছি, এখানে আছে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলায় আমরা কিন্তু ফেলাবো।
তাহলে আমরা লিখছি হচ্ছে সাইন এক্স তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস কোসেক এক্স তার হচ্ছে হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন এক্স ইন্টু কোসেক এক্স। ঠিক আছে, সাইন এক্স ইন্টু কোসেক এক্স। এবার সাইন ইন্টু কোসেক মানে হচ্ছে 1, সাইন এক্স ইন্টু কোসেক এক্স ইকুয়াল টু 1, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, কস ইন্টু সেক সমান 1, ট্যান ইন্টু কট সমান 1। তোমরা কিন্তু এগুলো মনে রেখে দিবে। 1 নম্বর হচ্ছে সাইন ইন্টু কোসেক মানে হচ্ছে 1, কস ইন্টু সেক মানে 1, আর ট্যান ইন্টু কট ইকুয়াল টু 1, তাহলে এটা সমান 1। পরের স্টেপে লিখছে আবার সাইন এক্স মাইনাস কোসেক এক্স তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 2, সাইন ইন্টু কোসেক এক্স সমান কত 1, ইন্টু 1 মানেই হচ্ছে 2। ঠিক আছে, এবার লিখবো এটার সমান এর সর্বনিম্ন মান 0 হলে লিখবো যে সাইন এক্স মাইনাস কোসেক এক্স তার হোল স্কয়ার এর সর্বনিম্ন মান ইকুয়াল টু 0। এর সর্বনিম্ন মান কত 0, সমান হচ্ছে 0 প্লাস 2 ইকুয়াল টু 2। তাহলে এর সর্বনিম্ন মান কত হবে 2, এর সর্বনিম্ন মান হচ্ছে 2, অ্যান্সার হবে 2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এর সর্বনিম্ন মান কত, এর সর্বনিম্ন 0, এটা যদি আমরা 0 হয় তাহলে 0 প্লাস 2 মানে 2, তাহলে এর সর্বনিম্ন মান হচ্ছে 2। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 2-এর 6 নম্বর। এটা রাশিবিজ্ঞানের একটা অঙ্ক। এখান থেকে আমাকে সংখ্যাগুরু মান বের করতে হবে। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। প্রথমে আছে 2, 3, 5, 6, 2, 4, 2, 8, 9, 4, 5, 4, 7, 4, 4 বলছে তথ্যের সংখ্যাগুরু মান কত। এখানে দেখতে হবে যে কোন সংখ্যা সবচেয়ে বেশি আছে, সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। যে সংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। খুব সোজা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। প্রথমে আমরা দেখছি 2 কটা আছে, লিখব 2 সংখ্যাটি আছে, 2 সংখ্যাটি আছে, 2 সংখ্যাটি আছে ইকুয়াল টু কটা আছে দেখে নেব, 1, 2, 3, 3, 2 আছে হচ্ছে 3টি, 2 সংখ্যাটি আছে 3টি। এবার দেখব 3 সংখ্যাটি আছে ইকুয়াল টু 3 দেখব 1, 3 আছে 1টি, 3 আছে 1টি। এবার আমরা দেখব হচ্ছে 4 সংখ্যাটি আছে, কয়টি আছে দেখব 4, 1, 2, 3, 4, 5, 4 আছে 5টি, 4 সংখ্যাটি আছে 5টি, 2 সংখ্যাটি আছে 3টি, আর 3 সংখ্যাটি আছে 1টি। এবার আমরা দেখব 5 দেখব সংখ্যাটি কটা আছে দেখব 5, এখানে 1, 2, 2টি সংখ্যা আছে, 5 আছে 2টি, 5 সংখ্যাটি আছে 2টি। এবার দেখব 6 সংখ্যাটি কটি আছে, 6 দেখব 6, 1টি, 6 আছে 1টি। এবার দেখব 7 সংখ্যাটি আছে ইকুয়াল টু 7 সংখ্যাটি দেখব 7, 1টি, 7 আছে 1টি। এবার আমরা দেখব 8 কটি আছে, 8 সংখ্যাটি আছে, 8 আছে হচ্ছে 1টি, 8 আছে 1টি। এবার আমরা দেখব 9 সংখ্যাটি কটা আছে, 9 সংখ্যাটি আছে 9, 1টি, 9 সংখ্যাটি আছে 1টি।
এবার দেখবো আমরা টোটাল মোট কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। এবার এখানে দেখছি 15টা সংখ্যা হলো কিনা 3 1 4 4 5 9 10 11 12 13 14 15। হ্যাঁ মিলে গেছে, 15টাই সংখ্যা আছে। এবার দেখবো এর মধ্যে সবচেয়ে কোন সংখ্যাটি বেশি আছে 4, এই 4 সংখ্যাটি সবচেয়ে বেশি আছে। এখানে 4 আছে 5টি, 2 আছে 3টি, 3 আছে 1টি, 5 আছে 2টি, 6 আছে 1টি, 7 আছে 1টি, 8 আছে 1টি, 9 আছে 1টি। তাহলে 4 সংখ্যাটি আছে 5টি। তাহলে এখানে সংখ্যাগুরু মান হবে 4, সংখ্যাগুরু মান হবে 4। হ্যাঁ এটাই হচ্ছে অ্যান্সার। এখানে সংখ্যাগুরু মান কত হবে 4 হবে। হ্যাঁ ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 3-এর 1 নম্বর। দেখো এটা হচ্ছে সত্য বা মিথ্যা কোনটা হবে সেটা আমাকে লিখতে হবে। প্রশ্ন আছে সোনার দাম বছরে 100% বাড়ে, মানে 100 টাকায় 100 টাকা বেড়ে যায় বছরে। 100% মানে আগের দাম 100 হলে এখন দাম হবে 200 টাকা, মানে 100%, 100 টাকা 100 টাকা বেড়ে যাবে। বলছে 3 বছর পরে সোনার দাম 3 গুণ হবে। বলছে 3 বছর পর, 3 বছর পর সোনার দাম বলছে 3 গুণ হবে। এটা সত্য না মিথ্যা সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে আমি লিখছি। আচ্ছা আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথমে সোনার দাম ছিল হচ্ছে 100 টাকা। ধরি সোনার দাম, দেখি ধরি সোনার দাম ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, সোনার দাম আমি ধরে নিলাম 100 টাকা। তাহলে বছরে বাড়বে কত? 100 টাকা বাড়বে। 3 বছরে বাড়বে কত? লিখবো বছরে, 1 বছরে লিখি, 1 বছরে সোনার দাম বাড়ে ইকুয়াল টু 100 টাকা। মানে বছরে কিন্তু সোনার দাম 100 টাকা বাড়ে। প্রথমে 100 টাকা ছিল, তাহলে 1 বছর পর সেটা আসবে 200 টাকা, 100 টাকা বেড়ে যাবে, হবে 200 টাকা, 100 টাকা দাম বাড়ছে। 3 বছরে বাড়বে কত? 3 বছরে সোনার দাম বাড়ে ইকুয়াল টু 100 গুণন 3, তার মানে 300 টাকা দাম বেড়ে গেল। প্রথমে 100 টাকা ছিল, তারপর 300 টাকা বাড়লো, তাহলে সোনার দামটা হলো কত? 3 বছর পর সোনার দাম হবে কত? 100 প্লাস 300, তাহলে 400 টাকা। লিখবো 3 বছর পর, প্রথমে তো 100 টাকা ছিল, আরও 300 টাকা দাম বেড়ে গেল, দামটা হলো কত? 100 প্লাস 300 মানে হচ্ছে 400 টাকা। লিখবো 3 বছর পর সোনার দাম হবে ইকুয়াল টু 100 প্লাস 300 সমান 400 টাকা। তাহলে কত গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। অতএব বাড়বে ইকুয়াল টু 4 গুণ। বলছে 4 গুণ বাড়বে। এখন 100 হলে 3 বছর পর সেটা 400 হয়ে যাবে। 3 বছর পর 400, প্রতি বছর 100 বেড়ে যাচ্ছে। এবছর 100 বাড়লো, হলো 200, তারপরে বছর 100 বাড়লো 300, তারপরে বছর 100 বাড়লো 400। তাহলে কত গুণ বাড়লো? কত গুণ হলো? তাহলে 100-র কত গুণ? 400, 4 গুণ। তাহলে 4 গুণ হবে, কিন্তু অঙ্কে বলছে 3 গুণ হবে। এটা হচ্ছে মিথ্যা অঙ্ক, এটা হচ্ছে মিথ্যা, এটাই হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু মিথ্যা হবে। প্রথমে আমি দাম ধরে নিয়েছি 100, তারপরের বছর হয়ে গেছে 200, তারপরের বছর 300, তারপরের বছর 400। তাহলে কত গুণ বাড়লো? 3 বছর পর কত গুণ বাড়লো? 100-কে কত দিয়ে গুণ করলে 400 হবে? 4 দ্বারা, তাহলে 4 গুণ বাড়ছে। তাহলে সোনার দাম কিন্তু 4 গুণ বেড়ে যাবে। তার মানে এখানে দেওয়া আছে 3 গুণ হবে, এটা মিথ্যা। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। 3-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে এক্স ভেরিয়াস ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়াস রুট এক্স ওয়াই হবে। সত্য না মিথ্যা? আমাকে দেখতে হবে এটা সত্য না মিথ্যা। এখানে দেওয়া আছে এক্স ভেরিয়াস ওয়াই। এবার আমরা যদি ভেরিয়াস তুলে দেই তাহলে আমাদের কিন্তু একটা ধ্রুবক আসবে। আমি এখানে ধ্রুবক লিখব হচ্ছে কে, আমি ধ্রুবক লিখছি কে। তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই, এক্স ইকুয়াল টু কে ওয়াই। কে একটি
কে একটি অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করছি, তাহলে এখানে এক্স তার হোল স্কোয়ার, এখানে কে ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ারটাকে এপার নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এখানে শুধু থাকছে কে স্কোয়ার। এটা উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষে কিন্তু আমি বর্গ করলাম। এইবার ওয়াই স্কোয়ারটাকে এপার নিয়ে আসলাম, তাহলে এখানে কে স্কোয়ার থাকলো। এইবার আমরা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া করবো, যোগ ভাগ প্রক্রিয়া। উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানেও তাই, কে স্কোয়ার প্লাস ওয়ান আর কে স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার এই ধ্রুবক মিলে কিন্তু আমরা আরও একটা ধ্রুবক ধরবো। এখানে ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা ধরছি কে ওয়ান। আমরা এই ধ্রুবকটাকে আমরা ধরে নিচ্ছি কে ওয়ান। ধরি কে স্কোয়ার প্লাস ওয়ান আর কে স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কে ওয়ান ধরে নিচ্ছি, কে ওয়ান ধ্রুবক ধরছি। ঠিক আছে, এবার আমরা বজ্রগুণন করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে ওয়ান, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা এটাকে ওপার করে দিলাম। এবার আমরা যদি ধ্রুবক তুলে দিই, এখানে ভেরিয়াস আসবে। ধ্রুবক তুলে দিচ্ছি, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়াস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কিন্তু এখানে হচ্ছে রুট এক্স ওয়াই, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এটা সমান তোমার আসবে ভেরিয়াস সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এবার চলে আসতেছি নেক্সট 3 নম্বর, বলছে এ বি সি ডি রম্বসের দুটো কর্ণ হচ্ছে এসি এবং বিডি হলে বলছে এ সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার। এ সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার হবে, এটা সত্য না মিথ্যা সেটা আমাকে বের করতে হবে। আর রম্বস মানে যা 4টি বাহু সমান, রম্বসের কিন্তু 4টি বাহু সমান, কিন্তু কোণগুলি সমকোণ নহে। আরেকটা কথা, সেটা হচ্ছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। আমরা একটা রম্বস আঁকাচ্ছি, এটা একটা রম্বস, নাম দিচ্ছি এ বি সি ডি। এই এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণও হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ভূমি এবি সমান কি? এবি সমান হচ্ছে এসি বাই 2 তার হোল স্কয়ার আর বিডি বাই 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, আমরা লিখতে পারি যে রম্বসের বাহু ইকুয়াল টু প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। আমরা লিখতে পারি রম্বসের বাহু তার হচ্ছে হোল স্কয়ার, রম্বসের বাহু তার হোল স্কয়ার। এটা সমান কি হবে? এটা সমান হচ্ছে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। এটাই কিন্তু ফর্মুলা মনে রেখে দিবে যে রম্বসের বাহু স্কয়ার ইকুয়াল টু প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার সমান হচ্ছে প্রথম কর্ণ বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ
বাই টু তার হচ্ছে হোল স্কয়ার। এটা কিন্তু ফর্মুলা। তার মানে রম্বসের বাহু স্কয়ার ইকুয়াল টু প্রথম কর্ণ বাই টু তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই টু তার হোল স্কয়ার সমান রম্বসের বাহু হচ্ছে এ বি, তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু প্রথম কর্ণ হচ্ছে এসি, তাহলে এখানে হবে এ সি স্কয়ার বাই 4 প্লাস আর বি ডি স্কয়ার বাই 4। হ্যাঁ, 2 স্কোয়ার করলে কিন্তু 4 হবে, 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার সমান কী হবে 4 হবে। কমপ্লিট। আমি তোমাদের আরও একবার খুব ভালো করে বলছি, তোমরা কিন্তু অবশ্যই এই ফর্মুলাটা মনে রেখে দিবে, তোমাদের অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে রম্বসের বাহু স্কোয়ার, রম্বসের বাহু স্কোয়ার ইকুয়াল টু প্রথম কর্ণ বাই টু তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই টু তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক রম্বসের বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে রম্বসের বাহু স্কোয়ার মানে এখানে এ বি স্কোয়ার, তাহলে প্রথম কর্ণ বাই টু তার হোল স্কোয়ার, এখানে স্কোয়ার করলে কিন্তু 4 হবে, আর এটাও কিন্তু স্কোয়ার করলে কিন্তু 4 হবে, আর এ সি স্কোয়ার বি ডি স্কোয়ার। এবার আমরা সবগুলোকে 4 দিয়ে গুণ করছি, 4 দিয়ে গুণ, আগে এটা লিখছি। আচ্ছা, লসাগু করছি, তাও হবে, লসাগু করলেও হবে। এর লসাগু হচ্ছে 4, তাহলে এখানে হবে এ সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। এবার আমরা বজ্রগুণন, ক্রস গুণন, বজ্রগুণন করব। অতএব এ সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু 4 এ বি স্কোয়ার। তাহলে এ সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু 4 এ বি স্কোয়ার, কিন্তু অঙ্কে আছে এ সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু 2 এ বি স্কোয়ার, এ সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু 2 এ বি স্কোয়ার। তাহলে এটা কিন্তু মিথ্যা, হবে কিন্তু 4 এ বি স্কোয়ার, হবে 4 এ বি স্কোয়ার। এটা কিন্তু মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হচ্ছে মিথ্যা। তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একটা কথা খুব ভালো করে মনে রেখে দেবে। আমি আবার বলছি যে রম্বসের বাহু স্কোয়ার ইকুয়াল টু প্রথম কর্ণ বাই টু তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই টু তার হোল স্কোয়ার। প্রথম কর্ণ বাই টু হোল স্কোয়ার করলে এ সি স্কোয়ার বাই 4, এটা 4 হবে, এখানেও এটা কিন্তু হয়ে যাবে 4, লসাগু করলে 4 এ বি স্কোয়ার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 3-এর 4 নম্বর বলছে একটি অর্ধগোলকের ঘনফল ভি, অর্ধগোলক তার ঘনফল হচ্ছে ভি এবং ব্যাসার্ধ আর হলে আর ইকুয়াল টু রুটের মধ্যে 3v বাই 2 পাই, 3v বাই 2 পাই হবে সত্য না মিথ্যা সেটা আমাকে বের করতে হবে। একটা অর্ধগোলক, ঠিক আছে, একটা অর্ধগোলক, আমরা একটা অর্ধগোলক আঁকাচ্ছি, এটা গোলক, এর অর্ধগোলক আমরা আঁকাবো। এটা একটা অর্ধগোলক, এর ব্যাসার্ধ এখানে, এটা একটা অর্ধগোলক, তাহলে আমরা কিন্তু এটা একটা অর্ধগোলক পেলাম, অর্ধগোলক, এর ব্যাসার্ধ হচ্ছে আর, আর হলে আর একক, ব্যাসার্ধ হচ্ছে আর একক, অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। কমপ্লিট, এটা একটা অর্ধগোলক, এর ব্যাসার্ধ হচ্ছে আর একক, এটা একটা অর্ধগোলক। এবার এই এর ঘনফল কি? গোলকের ঘনফল হচ্ছে 4/3 পাই আর কিউ, এবং অর্ধগোলকের ঘনফল কি হবে? অর্ধগোলকের প্রথমে লিখছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। এবার লিখব ঘনফল, ঘনফল ভি, ঘনফল ভি ইকুয়াল টু, ঘনফল ভি ইকুয়াল টু 2/3 ইন্টু পাই ইন্টু আর কিউ, 2/3 পাই আর কিউ। আর যদি গোলক হতো তাহলে হচ্ছে 4/3 পাই আর কিউ, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, আর অর্ধগোলকের আয়তন নয় 2 দিয়ে ভাগ, সেটা হচ্ছে 2/3 পাই আর কিউ, 2/3 পাই আর কিউ। তাহলে এখান থেকে আমরা বজ্রগুণন করব, এখান থেকে বজ্রগুণন করছি, প্রথমে লিখছি 2 পাই আর কিউ ইকুয়াল টু 3v, 2 পাই আর কিউ ইকুয়াল টু 3v। এবার আর কিউটা এখানে রেখে দিচ্ছি, আর কিউ ইকুয়াল টু 3v বাই 2 পাই, আর কিউ ইকুয়াল টু 3v বাই 2 পাই। ঠিক আছে, এবার আর ইকুয়াল টু কী হবে?
আর ইকুয়াল টু 3v বাই 2 পাই, তার পাওয়ার হচ্ছে 1/3, তার পাওয়ার হচ্ছে 1/3। এটাকে আমরা 1/3 দিয়ে গুণ করলাম, তাহলে কেটে গেল শুধু আর। আমরা উভয় পক্ষে পাওয়ারকে 1/3 দ্বারা গুণ করলাম। অতএব আর ইকুয়াল টু রুটের মধ্যে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3v আর হচ্ছে 2 পাই। তাহলে আর ইকুয়াল টু এখানে হচ্ছে ঘনমূল 3v বাই 2, ঘনমূল 3v বাই 2 পাই। কিন্তু অঙ্কে দেওয়া আছে 3v বাই 2 পাই, এখানে 3 নাই, তাহলে এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার মিথ্যা। খুব ভালো করে দেখো, আমি এটাকেও 1/3 দ্বারা গুণ করলাম, পাওয়ার 1/3, এখানেও 1/3 দ্বারা গুণ করলাম, তাহলে 3 3 কেটে গেলে শুধু আর এখানে 1/3 পাওয়ার, এখানে চলে আসলো 3। এটাই মানে হচ্ছে ঘনমূল, এটাকে বলা হচ্ছে ঘনমূল। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 3-এর 5 নম্বর। 3-এর 5 দেখো, এখানে বলছে থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে, থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে কস থিটা গ্রেটার দেন 1, কস থিটা মানটা 1-এর থেকে বড় হবে। এবার প্রশ্ন দেখো, একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, নাম দিচ্ছি, এখানে নাম দিচ্ছি এ, এখানে হচ্ছে বি আর সি। এখানে হচ্ছে এই দেখো সমকোণী ত্রিভুজের মধ্যে বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ, বৃহত্তম বাহু ইকুয়াল টু অতিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে বিসি। তাহলে আমরা কিন্তু জানি যে কোনো ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। এবার কস থিটা সমান কি? কস থিটা সমান কি হয়? কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে অতিভুজ গ্রেটার দেন ভূমি, অতিভুজ গ্রেটার দেন ভূমি, আর ভূমি আর লেস দেন অতিভুজ। ভূমি কিন্তু অতিভুজের থেকে ছোট, আর অতিভুজ হচ্ছে ভূমির থেকে বড়। তাহলে এক্ষেত্রে কিন্তু কস থিটা মানটা কিন্তু 1-এর থেকে ছোট হবে। আর যদি ভূমি বড় হতো, অতিভুজ ছোট হতো, সেক্ষেত্রে কিন্তু কস থিটা মানটা কি হতো? বড় হতো। অতিভুজ যদি উপরে থাকতো, ভূমির নিচে থাকতো, অতিভুজ যদি উপরে থাকতো, ভূমির নিচে থাকতো, তাহলে কস থিটা মানটা কি হতো? 1 অপেক্ষা বড়, 1-এর থেকে বড়, তাহলে সত্য হতো। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো এক্ষেত্রে কস থিটা লেস দেন 1, কস থিটা লেস দেন 1, যেহেতু ভূমি হচ্ছে অতিভুজের থেকে ছোট, অতএব কস থিটা লেস দেন 1। কিন্তু এখানে কস থিটা গ্রেটার দেন 1 আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হবে হচ্ছে মিথ্যা। ঠিক আছে, যেহেতু অতিভুজ বড়, ভূমি ছোট, তাহলে ভূমি লেস দেন অতিভুজ, তাহলে কস থিটা লেস দেন 1, তাহলে কস থিটা মানটা 1-এর থেকে ছোট হবে, কিন্তু অঙ্কে দিছে বড়, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 3-এর 6 নম্বর। দেখো 2, 3, 7, 4, 3, 9, 3 বলছে সংখ্যাগুলির সংখ্যাগুরু মান 3, সত্য না মিথ্যা সেটা আমাকে বের করতে হবে। এখানে সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এই 7টা সংখ্যার মধ্যে সংখ্যাগুরু মান 3 কিনা, যদি 3 হয় সত্য, আর যদি না হয় তাহলে মিথ্যা। আমাকে দেখতে হবে। প্রথমে লিখছে 2 সংখ্যাটি আছে, 2 সংখ্যাটি আছে হচ্ছে কয়টা 2 আছে? একটি। এবার লিখবো 3 সংখ্যাটি আছে, 3 কয়টা আছে? 1 2 3, 3টি, 3 আছে 3টি। এবার দেখবো 4 সংখ্যাটি আছে, 4 সংখ্যাটি আছে একটি। 4-এর পর দেখবো হচ্ছে 7,
7 সংখ্যাটি আছে একটি, 7 সংখ্যা একটি। আর এবার 9 সংখ্যাটি আছে একটি। টোটাল হচ্ছে 3 একে 4, 5 6 7, 1 2 3 4 5 6 7। এখানে একটা যদি লক্ষ্য করো, 3 সংখ্যাটি সবচেয়ে বেশি আছে, 3 সংখ্যাটি আছে 3টি, তাই না? লিখবো এখানে 3 সংখ্যা আছে ইকুয়াল টু 3টি। অতএব সংখ্যাগুরু মান ইকুয়াল টু 3। তাহলে এখানে সংখ্যাগুরু মান হচ্ছে 3, কিন্তু অঙ্কেও বলছে সংখ্যাগুরু মান 3। তাহলে এটা হচ্ছে সত্য। আমরা লিখবো এটা হচ্ছে সত্য, অ্যান্সার হচ্ছে সত্য। ঠিক আছে, এর অ্যান্সার সত্য। 3 সংখ্যাটি আছে 3টি, 2 আছে একটি, 4 আছে একটি, 7 আছে একটি, আর 9 আছে একটি। তাহলে 3 কিন্তু সবচেয়ে বেশি আছে, এখানে সংখ্যাগুরু মান সংখ্যায় বেশি আছে, সেটা হচ্ছে 3। অ্যান্সার হচ্ছে 3, তাহলে এটা সত্য। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে, তারা যেন এই সুযোগ পায়। ঠিক আছে, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে। তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।